নমস্কার, সুপ্রভাত। শুরু করছে এডুকেশন অনলাইন। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। একটু হলো তোমাদের মন খারাপ, তার কারণ হচ্ছে তোমরা এই সময়ে কিন্তু স্কুলে যেতে পারছো না। তোমরা চাইছো যে কবে আমরা স্কুলে যাব, কবে আবার সবার সঙ্গে বসিয়ে সেই ক্লাসরুমের মজা পাবো এবং সঙ্গে আমরা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের থেকে সেই জ্ঞানটা নিতে পারবো, সেই ক্লাসটা করতে পারবো, এনজয় করতে পারবো নিজেদের পড়াশোনাটা। কিন্তু বন্ধুরা, একটু তো সময়টা আমাদের খারাপ যাচ্ছে, একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কঠিন সময়টাকে জয় করতে হবে, আমরা নিশ্চয়ই একদিন পারবো। কিন্তু সব থেকে বড় কথা হলো এই কঠিন সময়টা আমরা পেরোবো কীভাবে, আর এই কঠিন সময়টার মধ্য দিয়ে আমরা যাতে সময়টাকে অপচয় না করি সেটার জন্য কিন্তু আমাদের এখন থেকেই অনেকটা বেশি কনসেন্ট্রেট করতে হবে। তাই অর্থাৎ বাড়িতে থেকে যখন মনে হচ্ছে যে আমরা এখানে বেরোতে পারছি না বা ওখানে যেতে পারছি না কিংবা পড়ার ব্যাচে পর্যন্ত যেতে পারছি না, কারণ এই কঠিন সময়টার মধ্য দিয়ে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও কিন্তু আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এডুকেশন অনলাইন কিন্তু সবসময় তোমাদের এইভাবে কিন্তু মোটিভেট করে, যাতে সকাল সকাল তোমরা বইয়ের পাতাটা নিয়ে খুলে বসো, নতুন ক্লাস, নতুন সেশন, আর প্রত্যেকটা কিন্তু এখন থেকেই যাতে তোমরা ভেঙে না পড়ো, মনোবল নষ্ট না হয় এবং পড়াটা যাতে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শুরু করতে পারো, সেদিকে কিন্তু বলে এডুকেশন অনলাইন। আমি বলছি না, ক্লাসে যারা শিক্ষক শিক্ষিকারা আসেন, অভিজ্ঞ স্যার বা ম্যাডামরা যারা আসেন, তারা কিন্তু তোমাদের ঠিক এই মোটিভেশনাল স্পিচটা দিয়ে কিন্তু অনুষ্ঠানটা শুরু করেন। আজকেও আমরা যার সঙ্গে কথা বলবো, যিনি আমাদের 1 ঘন্টা আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন, তিনি শুভম মজুমদার, অ্যাকাউন্টেন্সি পড়াবেন তিনি। আজকে শুরুতে তাকে একবার স্বাগত জানাবো। আজকে স্যার আপনাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার। এবং অবশ্যই আজকে খুব সুন্দর একটা অ্যাকাউন্টেন্সি ক্লাস করতে চলেছি আমরা। এই সাবজেক্টটা নিয়ে যারা হয়তো ভাবছো যে কিছু একটু ভয় থাকে বা অনেকগুলো দিকে হয়তো আমাদের বুঝে ওঠার একটা বেশ একটা খারাপ জায়গা থেকে আমরা হয়তো অনেকটা একটা বুঝতে পারি না, কোন জায়গাগুলো তোমাদের বিশেষ অসুবিধার সৃষ্টি করছে, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের শুভম স্যার বোঝাবেন। এবং তোমাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো প্ল্যাটফর্ম, এডুকেশন অনলাইনটাকে সুন্দর করে 1 ঘন্টা ক্লাস, কারণ এখন সবাই তোমরা অনলাইনে ক্লাস করছো, অনলাইনে ক্লাস করতে করতে অনেক সময় হাঁপিয়ে যাচ্ছ, কিন্তু এই অনলাইনে ক্লাসটা কিন্তু তোমাদের খুব এনজয় করার, তোমাদের কাছে একেবারে প্ল্যাটফর্ম, সেই দরজাটা খুলে দেওয়ার, যাতে তোমরা সরাসরি টেলিফোন লাইনে ফোন করতে পারো, স্যারদের সঙ্গে কথা বলতে পারো, যে যে জায়গাগুলো মনে হয় যে গাইডলাইন আরও দরকার, পরবর্তী কোন চ্যাপ্টারে আমরা যাবো, এই প্রত্যেকটা দিশা কিন্তু এডুকেশন অনলাইন তোমাদের জন্য খুলে দেয়। তাই সরাসরি আর সময় নষ্ট করবো না, এবার সরাসরি স্যার বলবেন যা বলবো। তো অ্যাকাউন্টেন্সি আমরা আজকে পড়তে চলেছি, তাই তো? এবার বাকিটা আপনি এগোবেন। সুপ্রভাত সবাইকে। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি পড়ব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা এতটাই ইম্পর্টেন্ট, আমরা যারা 12-এ পড়ি প্রত্যেক বাচ্চারা এই চ্যাপ্টারটা থেকেই শুরু করা হয়, কিন্তু এই চ্যাপ্টারটা অনেকে মুখস্থর সাথে স্টাডি করে এগোয়, কিন্তু এই চ্যাপ্টারটা জানতে গেলে আমাদের বুঝতে হবে যে আমরা এই চ্যাপ্টারটা কেন পড়ছি, কেন এই রুলগুলো কোথা থেকে আসছে, যে রুলগুলো আমরা মুখস্থ করছি কোথায় বলা হয়েছে। এবার এটা বলার আগে, আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের অনেক অ্যাক্ট আছে, যেমন ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 ডিল করে, বোঝায় যে যারা পার্টনারশিপ বিজনেস মানে অংশীদার বিজনেস করবে তাদের কি নিয়ম পালন করে চলতে হবে এবং কিভাবে চলবে, এবং তাদেরই অ্যাকাউন্টস করা এই চ্যাপ্টারে শেখানো হয়। হ্যাঁ, আমরা অনেক রকমের সেক্টর বা প্রতিষ্ঠানের কথা শুনেছি, যেমন প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর গভর্নমেন্ট, সরকারি প্রতিষ্ঠান। প্রাইভেট মানে ব্যক্তিগত প্রতিষ্ঠান, তারই ভাগ থাকে সোল প্রপার্টারশিপ বা এক মালিকি কারবার। ছোটোবেলা বলতে গেলে ক্লাস 11 আমাদের সবথেকে ভয়ানক এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল ফাইনাল অ্যাকাউন্ট। যে ফাইনাল অ্যাকাউন্টটা আমরা করেছি সেটা এক মালিকি কারবারের ফাইনাল অ্যাকাউন্ট, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ক্লাস 12-এর ফাইনাল অ্যাকাউন্টের একটি পার্ট। তোমরা বলবে যে স্যার আপনি কি বলছেন, বুঝলাম না। যে ফাইনাল অ্যাকাউন্টের পার্ট, দেখো আমাদের একটা অ্যাকাউন্টিং প্রসেস থাকে। প্রসেসের মধ্যে প্রথমে আমরা জার্নাল শিখি, তারপরে আমরা লেজার শিখি, তারপরে ট্রায়াল ব্যালেন্স করি, দেন আমরা ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট করি। আমরা কি করতাম, আমাদের অ্যাকাউন্টগুলোকে 3টে শাখায় ভাগ করে দিয়েছি। একটা নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে তুলে আমরা ব্যালেন্স শিটে ফেলে দিই,
স্বাভাবিক, তোমরা জানো এটা। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে যেগুলো ডাইরেক্ট রিলেটেড, যেটা প্রোডাকশনকে সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারে, তাকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ফেলি। আর যেটা ইনডাইরেক্ট রিলেটেড, সেটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ফেলে দিই। কিন্তু যেগুলো পার্টনারদের সাথে রিলেটেড, সেগুলোকে আমরা কোথায় ফেলবো স্যার? পার্টনারদের সাথে রিলেটেড যত নমিনাল অ্যাকাউন্ট আছে, এক্সপেন্সেস, লস, ইনকাম, প্রফিট, এগুলোকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ফেলে দিই। যেহেতু এখানে নমিনাল অ্যাকাউন্ট আসে, তাই এই অ্যাকাউন্টটার নাম নমিনাল অ্যাকাউন্ট হয়। যেমন ট্রেডিং অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটি নমিনাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনও একটি নমিনাল অ্যাকাউন্ট। কিন্তু ব্যালেন্স শিট কোনো অ্যাকাউন্টস নয়, এটিকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বছরের শেষে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি, পার্টনারশিপের ফাইনাল অ্যাকাউন্ট, আমরা ট্রেডিং শিখেছি, প্রফিট অ্যান্ড লস শিখেছি ক্লাস 11-এ, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা আমরা 12-এ শিখে পুরো একটা ফাইনাল অ্যাকাউন্টের পার্ট কমপ্লিট করি। এবার বলা যাক যে স্যার এখানে তো অনেক রুলস আছে, এই রুলগুলো কেন এরকম? আজকে আমি একটু ডিপলি অ্যানালাইসিসে আসবো যে রুলগুলো কেন এরকম। অংশীদারি কারবার যে অ্যাক্ট আছে 1932, দুখানা অ্যাক্ট আছে, একটা নয়। তোমরা বলবে স্যার 1932 কেন অ্যাক্ট? ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। হ্যাঁ, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সংবিধান তৈরি হয়। আমাদের ভারতবর্ষের প্রথম যে আইনমন্ত্রী ছিল, ল মিনিস্টার ডক্টর বি.আর. আম্বেদকর, দেখেছে যে আমাদের যে ব্রিটিশরা, তারা যে আইনগুলো বানিয়েছে, অনেকগুলো আইন ভালো ছিল। সে আইনগুলো আমাদের নতুন, আমরা যখন ইন্ডিপেন্ডেন্সি পাই, তো ইন্ডিপেন্ডেন্সির পর ওই অ্যাক্টগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। তা আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, পার্টনারশিপ অ্যাক্টও আছে, কিন্তু আমাদের আরও এক ধরনের নতুন পার্টনারশিপ অ্যাক্ট আছে, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট 2008। এটা আমাদের সিলেবাসের বাইরে। আমাদের 1932 অ্যাক্ট অনুযায়ী বলেছে আমাদের যে অ্যাকাউন্টিং প্রসেস, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, তারপর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, তারপর ব্যালেন্স শিট। এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যে নমিনাল অ্যাকাউন্টগুলো পার্টনারদের সাথে রিলেটেড, তোমরা বলবে যে পার্টনারদের সাথে রিলেটেড কেন? পার্টনারদের সাথে এরকম সম্পর্ক হয়? হ্যাঁ হয়। দেখো, ব্যবসা মালিক দুটো আলাদা। আমরা যখন জব করতে যাই, ধরো টিসিএসে কেউ জব করব, আমরা বলি না রতন টাটার কাছে জব করি, আমরা বলি টিসিএসে জব করি। রিলায়েন্সে কেউ যদি জব পাই, আমরা কখনোই বলি না আমরা মুকেশ আম্বানির কাছে জব করি, আমরা বলি আমরা রিলায়েন্সে চাকরি করি। তো এইভাবে আমরা যদি যখন হিসাবটা করি, তখন আমাদের মালিকদের সাথে যে সম্পর্কটা একটু সাইডে রেখে তাদের সাথে লেনদেনগুলোকেও, ট্রানজ্যাকশানগুলোকেও আমরা হিসাবে নিয়ে আসি। যেমন ধরো, যখন ব্যবসা শুরু হয়, মালিকরা ব্যবসায় খেটে দেয়, তাদের একটা পারিশ্রমিক দেওয়া উচিত, তাদের আমরা স্যালারি দিই। নর্মাল স্যালারি বলতে গেলে আমরা মনে করি যে আমাদের ওয়ার্কারদের স্যালারি দিই, কিন্তু যদি ওখানে পার্টনার স্যালারি বলা হয়, তাহলে কি মালিকদের স্যালারি দিচ্ছি। এটি আমাদের একটি এক্সপেন্সেস। তো নর্মাল স্যালারি আমাদের যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পার্টনার স্যালারি যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আরও কিছু যদি এক্সাম্পল দিই, নর্মাল কমিশনস আমার ওয়ার্কারকে দেবো, পার্টনার্স কমিশন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আমরা পাঠাবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মালিকরা ক্যাপিটালে টাকা দিয়েছে, ব্যবসায় ইনভেস্ট করেছে, সেই টাকার উপর একটি সুদ, ইন্টারেস্ট আমরা মালিককে দেবো। এটা কি? এটি ব্যবসার একটি খরচা। এই খরচাটিকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আনবো। উল্টো যদি হয়, মালিকরা টাকা তুলে নিচ্ছে ব্যবসা থেকে, যাকে আমরা জানি ড্রয়িংস বলে, তো ড্রয়িংস কোথায় আসবে? নীতি আমাদের বলছে, এথিক্স আমাদের বলছে যে ড্রয়িংস তো পার্টনার্স ক্যাপিটালে আমরা আনি স্যার, কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় আনবো? মালিকদের আমরা সুদ দেবে উল্টো। তোমরা বলে কেন? মালিকের টাকা, মালিকের ব্যবসা। না 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 না, মালিকের ব্যবসা, মালিকের টাকা, কিন্তু আমরা যখন অ্যাকাউন্টেন্সি করি তখন মালিক ব্যবসাকে আলাদা মনে করি। মালিক যদি আমাদের টাকা দেয়, তাকে ক্যাপিটাল বলি, তার উপর সুদ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে পাঠাই। তো মালিক যদি উল্টে আমাদের কাছে টাকা নেয়, তাহলে মালিক উল্টে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইন্টারেস্ট দেবে, তাকে বলবো ইন্টারেস্ট অন ড্রয়িংস।
সেটি আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। তো এইভাবে যেই খরচাগুলো, যেই লসগুলো, ইনকাম প্রফিট, ঠিক আছে, সব কিছুই যেগুলো পার্টনারদের সাথে রিলেটেড, মানে মালিকদের সাথে রিলেটেড, ওনাদের সাথে রিলেটেড, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের স্থান পায়। তো এইটুকুনি জানলে কি আমরা প্রফিট অ্যান্ড লস তৈরি করতে পারবো? একদমই না। এটা তো সবাই বেসিক একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে তৈরি করতে কাজে লাগে, যেটা কোথায় বলা হয়েছে? পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে বলা হয়েছে। এটাতে আমরা কী করে এগোবো? আমরা জেনে গেলাম স্যার মালিকদের সাথে রিলেটেড যত এক্সপেন্সেস, লস, ইনকাম, প্রফিট আছে সেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে। কিন্তু স্যার এটা দেখতে কীরকম হয়? যেমন ছোটোবেলায় পিএল অ্যাকাউন্ট খুলেছি, ট্রেডিং অ্যাকাউন্ট, সেরকমই পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস। স্যার ডেটে কলম হয় না? স্যার আমরা যখন লেজার খুলতাম, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেটের কলম আসতো। আমরা যখন স্যার নর্মালি জার্নাল খুলি তখন ডেটের কলম আসে। দেখো স্টুডেন্টদের জানা উচিত ডেটের কলম কোথায় খোলা হয়। আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি বছরের সবথেকে লাস্ট ডেট। জার্নাল, লেজার সারা বছর ধরে করি, তাই জন্য পার্টিকুলার ডেটগুলো আমাদের লিখতে হয়, কিন্তু ফাইনাল অ্যাকাউন্টে আমাদের কোনো ডেট লিখতে হয় না। আমরা একদম টপে লিখে দিই ফর দ্য ইয়ার ইন ডেট, একটা সিঙ্গেল ডেটে আমরা তৈরি করছি। এবার গোল্ডেন রুল অনুযায়ী, যেটা লুকা প্যাসিওলি বানিয়েছিল, ইটালির একজন পাদ্রী ছিলেন, যার উপর দাঁড়িয়ে আছে আমাদের অ্যাকাউন্টেন্সি। তো হিসাবশাস্ত্র বলছে এক্সপেন্সেস লস ডেবিটে হবে, ইনকাম প্রফিট ক্রেডিট দিকে হবে। মানে কি, আমাদের এই যে পার্টনারদের সাথে যত এক্সপেন্সেস আছে, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, পার্টনার বোনাস, পার্টনার্স কমিশনস, এইগুলো খরচা হয়। যে খরচাগুলো প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে যাবে। ইনকাম কোনগুলো আসবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এইগুলো। একটা কনফিউশন থাকে ইন্টারেস্ট অন লোন। আমরা সবসময় মুখস্থর মতন ইন্টারেস্ট অন লোনটাকে প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকেই করি। একটা কথা বলি, লোন কি? লোন হয়তো কেউ কাউকে ধার দেবে। ব্যবসা যদি মালিককে দেয় তাহলে ওটার ব্যবসার সম্পত্তি, সম্পত্তির ওপর ইন্টারেস্টটা হচ্ছে ইনকাম হয়, তাহলে ওটা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে যায়। কিন্তু যদি লোন ব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত নিয়ে থাকে, তার ইন্টারেস্ট এক প্রকারের খরচা, এক্সপেন্সেস, সেটা প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে যাবে। তুমি বলবে স্যার তাহলে আমরা কেন ডেবিট দিকে লিখি? কারণ সাধারণত কনসেপ্ট কি, অনেক বাচ্চারা অঙ্ক পড়তে গিয়ে ইংলিশটা পড়ে বোঝে না। কিন্তু সাধারণত কি হয়, আমাদের ধারণা অনুযায়ী যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তো লোন নেয়, তাই ইন্টারেস্ট খরচা, কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানও লোন দিয়ে থাকে। অনেকবার কোশ্চেনে এসছে, ফাইনাল অ্যাকাউন্টও থাকে। যেই লোন আমরা দিয়েছি তার মানে ওটা আমার সম্পত্তি, টাকাটা পাবো, পেতে বাকি, অ্যাক্রুড আছে, তার ইন্টারেস্ট ইনকাম, সেই ইন্টারেস্টে যাবে কোথায়? প্রফিট অ্যান্ড লসে, ক্রেডিট দিকে। কিন্তু যেই লোনটা আমরা নিয়েছি সেই লোনের ইন্টারেস্ট কোথায় যাবে? প্রফিট অ্যান্ড লসে ডেবিট দিকে। অনেক ফাস্ট বললাম, এরপর রিপিট করে দিচ্ছি। কি শিখছি আমরা? যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কী আসে? যেই ট্রানজ্যাকশানগুলো, কথা, যেই নমিনাল অ্যাকাউন্টগুলো, ট্রানজ্যাকশানের ভাগই নমিনাল, পার্টনারদের সাথে রিলেটেড, সেইগুলোই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আসবে। তার মধ্যে এক্সপেন্সেস লস ডেবিট দিকে আসবে, ইনকাম প্রফিট ক্রেডিট সাইডে আসবে। এবার স্যার আপনি ইন্টারেস্ট অন লোন নিয়ে বলেছেন, কিন্তু আমরা তো রিজার্ভটাও ট্রান্সফার করি। দেখো মনে করো ফাইনাল অ্যাকাউন্টের সময় তোমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও রিজার্ভ ট্রান্সফার করতে। রিজার্ভ কি? এক প্রকার সঞ্চিতি। ভবিষ্যতে মোকাবিলা করার জন্য, সমস্যাকে সমাধান করার জন্য আমরা টাকা রেখে দিই। তো রিজার্ভ হচ্ছে সঞ্চিতি। তো রিজার্ভ ফান্ড হিসাবে আসে, ক্যাপিটাল রিজার্ভেশন ফান্ড হিসাবে আসে, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড হিসাবে আসে, অনেক ধরনের রিজার্ভ হয়। কোনো রিজার্ভ শর্ট টার্ম হয়, কোনো রিজার্ভ লং টার্ম হয়, ডিপেন্ড করে। সেটা হচ্ছে এলাবোরেট হয়ে যাবে
ওইদিকে আমাদের মেন টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তো রিজার্ভ কী? রিজার্ভটা প্রফিট থেকে আমরা কেটে রাখি বলে পিএল এর ডেবিট দিকে আসে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের। এবার আমরা অ্যাকাউন্টে সাজাতে পারবো। এতক্ষণ পর্যন্ত এইটুকুনি করলে কি আমরা পুরো অঙ্কটা নামাতে পারবো? কোশ্চেন কি কমপ্লিট হয়ে গেল? না। এটা একটা 4 মার্কসের চ্যাপ্টার, কিন্তু এটা একটা ভিত। এই চ্যাপ্টারে আমাদের শুরু করতে গেলে কিছু পয়েন্টকে মাথায় রাখতে হবে। প্রথম কি, আমাদের নেট প্রফিট বা লস দিয়ে দেবে শুরু করার সময়, একদম ফার্স্ট স্টেপ, মানে একদম শুরু থেকে, একদম শুরু থেকে। সেই প্রফিটটা আমরা কি করব? যদি প্রফিট থাকে প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে বসবো, যদি লস থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট দিকে বসবো। তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট দিকে প্রফিট বসাবো, প্রফিট অ্যান্ড লসের অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট দিকে লস বসাবো। তারপর সমস্ত এক্সপেন্সেস লসের কাজ করব, সবার লাস্টে রিজার্ভ করব। রিজার্ভ করার পর আমরা জানি ব্যালেন্সিং কী করে বার করতে হয়। আমরা ক্রেডিট দিকটাকে যোগ করে ডেবিট দিকগুলো বিয়োগ দেবো। যদি ক্রেডিট দিক বড় হয় তাহলে আমাদের কি হয়েছে? প্রফিট এসছে। যে প্রফিটটার নাম শেয়ার অফ প্রফিট বলে, মানে বন্টনযোগ্য মুনাফা। যে টাকাটা, যে প্রফিটটা আমরা যে পার্টনার আছে তাদের মধ্যে ভাগ করে দেব। যদি ডেবিট সাইড বড় থাকে তা ক্রেডিট দিকে আমাদের ব্যালেন্সিং ফিগারটা আসবে, যেটা শেয়ার অফ লস বলে। মানে কি, খরচা বেশি ইনকাম কম, তাহলে লস, তাহলে ক্রেডিট দিকে আসবে। এবার প্রশ্ন, স্যার কিছু স্টুডেন্টদের থাকে, স্যার আমাদের কটা পার্টনার দেবে? দেখো এক্সামে সাধারণত 2 বা 3টে দেয়, 4টে তো আজ পর্যন্ত আসেনি সেইভাবে। 4টে করে দিলে কী হবে? একই ব্যাপার, কিন্তু কটা ম্যাক্সিমাম দিতে পারে ডিপেন্ড করছে যে পার্টনারশিপ ফার্মটা কীরকম। যদি পার্টনারশিপ ফার্মটা ব্যাংকিং বিজনেস করছে, ব্যাংক, তো মিনিমাম 2টো পার্টনার হবে, ম্যাক্সিমাম 10 জন। মানে কয়েকজন বন্ধুরা মিলে একটি ব্যাংক চালাচ্ছে, ব্যাংকে 3-4 জন মালিক আছে, তো মিনিমাম মালিক 2 জন, ম্যাক্সিমাম 10 জন, এরকম বিজনেস। যদি ব্যাংকিং হয়, নন ব্যাংকিং হয়, মানে ব্যাংকিং বিজনেস না, চালের বিজনেস করছে, ডালের বিজনেস করছে, কোনো শপ খুলেছে, স্টিলের বিজনেস করছে, যে কোনো ধরনের বিজনেস, তার মিনিমাম তো 2 জন, ম্যাক্সিমাম 20 জন। তো তোমাদের নিশ্চয়ই 20 জন পার্টনার দেবে না, একটা প্রফিট শেয়ারিং রেশিও দেবে, সেই রেশিও অনুযায়ী ভাগ করে দেবে। এবার কোশ্চেন, স্যার যদি প্রফিট শেয়ারিং রেশিও না দেয় তাহলে কী করবো? পার্টনারশিপ একটা এটাও বলেছে, তাহলে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া, ইকুয়ালি। বলছে স্যার অনেক সময় আমাদের বলে যে আমাদের যে প্রফিট শেয়ারিং ক্যাপিটাল রেশিও অনুযায়ী হবে। হ্যাঁ, ক্যাপিটাল ধরো কারোর আছে 2 লাখ, 1 লাখ 50,000, রেশিও কত? 2 লাখ, মানে কাটাকুটি যদি করে আমরা ছোটো করে নিই, 4:1, 4:2:1, ক্যাপিটালকে দেখে ছোটো করে নাও। তাহলে আমরা কি শিখলাম? যে এক্সপেন্সেসগুলো প্রফিট অ্যান্ড লসে যাবে, ইনকাম প্রফিটগুলো প্রফিট অ্যান্ড লসে যাবে। কোনোটা ডেবিট দিকে যাবে, কোনোটা ক্রেডিট দিকে যাবে গোল্ডেন রুল অনুযায়ী। রিজার্ভ ডেবিট দিকে যাবে, ডেবিট দিক বড় হলে ছোটো, ক্রেডিট দিক ছোটো হলে আমাদের লস বেরোয়, যেটাকে বলা হয় শেয়ার অফ লস, যেটা আমরা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো প্রফিট শেয়ারিং রেশিও না বলে দিলে ইকুয়ালি। আর যদি ক্রেডিট দিক বড় হয়, ডেবিট দিক ছোট হয়, তাহলে আমাদের প্রফিট হবে শেয়ার অফ প্রফিট। সে প্রফিটটা আমরা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো অ্যাজ পার রেশিও বা ইকুয়ালি। এবার এই অঙ্কগুলো করতে করতে আমাদের প্রশ্ন জাগে, এরকম এরকম ক্রিটিক্যাল কোশ্চেন দাঁড়িয়ে থাকে আমাদের। অনেক স্টুডেন্টরা জানে না যে স্যার অঙ্কে না বলেছে পার্টনারশিপ ডিড নেই। ডিড মানে আমাদের যে চুক্তিটা থাকে, পার্টনারশিপ ডিড, দলিল, দলিল নেই। 3 জন পার্টনার আছে, এ বি সি। তো এ বলেছে আমার এত % ইন্টারেস্ট লাগবে, এত স্যালারি লাগবে, এত বোনাস লাগবে। বি বলেছে আমার লোনের এত ইন্টারেস্ট লাগবে, এরকম। সি কিছু কিছু আবদার নিয়ে বসেছে, সবাই আলাদা আলাদা আবদার, কোনো লেখা কিছু নেই। ডিড থাকলে তো ভালো, ডিড না থাকলে কী হবে? কোনো কিছু লেখা নেই। তো তোমরা বলবে যে স্যার তাহলে আমরা কি করব? প্রত্যেকে আলাদা আলাদা সিস্টেম মেনটেন করবো? না, অঙ্কে খুঁজবে যদি ডিড না থাকে অঙ্কটা খুব বড় থাকবে। যদি বড় থেকেছে, ডিড না থেকেছে, তাহলে অঙ্ক সোজা। প্রফিট লিখব, লোনের উপর ইন্টারেস্ট চার্জ করে দেবো যদি লোন থাকে। কত %? পার্টনারশিপ অ্যাক্টে বলেছে 6% ইন্টারেস্ট
প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট দিকে মারবে, বাদ বাকি যে টাকাটা পড়ে থাকবে প্রফিটের টাকাটা পুরোপুরি পার্টনারদের মধ্যে ইকুয়ালি ভাগ করবে, যতই রেশিও বলে দিক। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরীক্ষায় যদি দিয়ে দেয় ম্যাক্সিমাম স্টুডেন্টরা মানে না পারার দিকেই চলে আসে, কেন ভাবে এটা তো আমরা করিনি। মানে এই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করে না তারা? করে না, ছেড়ে দেয় 4 মার্কসে, এবং এমসিকিউতেও আসে, এসএকিউতেও আসে। কত নম্বরের প্রশ্ন হতে পারে? 4 মার্কসের কোশ্চেন, সব থেকে ইজি কোশ্চেন, যে শুধু প্রফিট বসাবো, যদি লোন নিয়ে থাকে কোনো পার্টনার তার উপর ইন্টারেস্ট বসিয়ে দেবো 6% রেটে, আর তোমাদের শেয়ার অফ প্রফিট যেটা থাকবে সেটা ভাগ করে দেবো, বা লস থাকলে ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে ইকুয়াল রেশিওতে। যেহেতু 4 নম্বরে 4 গেইন করাটা খুব তো টাফ কিছু না, কিন্তু তারপরে কোশ্চেন ছেড়ে আসার কি জায়গাটা থাকে, মানে ওটা তো ওদের বুঝতে কোন জায়গাটা অসুবিধা হয়? এরা যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম হচ্ছে একটা ছকের মধ্যে পোস্টিং করে দিয়ে বেরিয়ে যায়। ওরা জানে না যেগুলো জার্নাল করে লেজার পোস্টিং করে এরকম তৈরি হয়। তো যে কোর যে অ্যাকাউন্টিং সিস্টেম, যার জন্য আজকে অনেক স্টুডেন্ট, অ্যাকচুয়ালি টিচারদেরও কিছু করা থাকে না, টিচারদের এরকম স্টুডেন্ট থাকে স্যার শর্টে পড়িয়ে দিন। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টরা গ্র্যাজুয়েশনে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, ড্রপ আউট হয়ে যায়। কেন গ্র্যাজুয়েশনে পুরোপুরি এলাবোরেটলি এগুলো অ্যানালাইসিস করতে বলে, সেকেন্ড ইয়ারে তোমাদের আছে। তো পড়াতে তোমাদের মধ্যে অনেক কোশ্চেন থাকে, স্যার আমরা না একটা জিনিস শিখেছি, অনেকে শিখেছো, অনেকে বই পড়েছো, হয়তো প্রাইভেট টিউটরের কাছে পড়েছো, যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল সারা বছরই ইন্টারেস্ট চার্জ করি, ইন্টারেস্ট অন লোন আর ইন্টারেস্ট অন ড্রয়িংস থাকলে 6 মাসের হয়। দেখো এটাও একটা কনসেপ্ট। বলছি স্যার ক্যাপিটালটা কবে থাকে? বছরের শুরুতে। কেন ব্যবসা শুরু করবো, বছরের শুরু, তো টাকাটা খাটছে কদিন? বছরের শুরু থেকে সারা বছর, মানে 12টা মাস, তার ইন্টারেস্ট ক মাসে দেবো? 12 মাস। কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে বলে দেয় ড্রয়িংস বা লোনের কোনো ডেট বলে পার্টিকুলার? সাধারণত বলে না, বললে অ্যাজ পার ডেট অনুযায়ী করব। ধরো এক বছর শুরু হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ, শেষ হচ্ছে মার্চ মাসের 31 তারিখ। কেউ যদি বলে দেয় এপ্রিল মাসের 1 তারিখে ড্রয়িংস করেছে, তার সারা বছর। কেউ যদি বলে ডিসেম্বরের 31 তারিখ, তাহলে 3 মাসের ক্যালকুলেশন করবো। কিন্তু যদি ডেটটা না বলে, এরকম বলে ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার মানে বছরের যে কোনো দিন নিতে পারে। তো আমরা তো অ্যাকাউন্টেন্ট, আমাদের তো বুঝতে হবে আমরা কী করব। কাজের চক্করে যখন যাব তখনও আমাদের এটা বার করতে হবে। অ্যাক্ট বলেছে যদি তোমাকে ডেট প্রোভাইড না করে দেয়, তাই তুমি ধরে নেবে ওটা বছরের মিডিলে ওরা উইথড্রন করেছে বা লোনটা নিয়েছে বা দিয়েছে বছরের মিডিলে, তাই তুমি 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে। 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে। তাহলে কী শিখলাম? স্যার আমি শিখলাম যে আমাদের এক্সপেন্সেস লসগুলো ডেবিট দিকে যাচ্ছে, ইনকাম প্রফিট ক্রেডিট দিকে যাচ্ছে, রিজার্ভ তো ডেবিট দিকে যাচ্ছে। আমরা শিখলাম ইন্টারেস্টের ক্ষেত্রে, ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্ষেত্রে কী হচ্ছে, পুরো সারা বছর ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, কিন্তু ফার্দার ক্যাপিটাল বলে দেবে, ওইটুকুনি টাইমে করব। ইন্টারেস্ট অন লোন 6 মাসের, ইন্টারেস্ট অন ড্রয়িংস 6 মাসের, এইটুকুনি। এবার প্রশ্ন আছে স্যার সমস্ত পার্টনার রিলেটেড খরচা কি আমাদের আসে পিএল অ্যাপ্রোভেশন বা ইনকাম? একটি খরচা আছে যেটা এমসিকিউতে দিলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারে না, যেটা কোনোদিনও পিএল অ্যাপ্রোভেশনে আসেই না। ধরো একজন পার্টনার ব্যবসায় এসেছে, তো তার বাড়ির একটা জায়গা, একটা করিডোর ফাঁকা আছে, তো ব্যবসার অফিস করতে ভাড়া দিয়েছে, তো পার্টনারকে ফ্রিতে দেবে। সে বলছে মাস গেলে আমাকে 5,000 টাকা দিবি। তো এটা কি ব্যবসার একটা খরচা, এক্সপেন্সেস। আমাদের এরকম যে রেন্ট, এই খরচাটা আমাকে দিয়ে দেয়। তো আমরা কি করি, কিছু বাচ্চা ছেড়ে দিই, ম্যাক্সিমাম বাচ্চা কী করে পিএল অ্যাপ্রোভেশন ডেবিট দিকে মারি, কেন এটা পার্টনার রিলেটেড, পার্টনার্স রেন্ট মেনে দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা এরকম হয় না। এটা কি হয়, যখন আমরা নেট প্রফিটটা পার্টনার্স পিএল অ্যাপ্রোভেশনে ক্রেডিট দিকে বসাই না, তার থেকে মাইনাস করে বসাতে হয়, এবং নিচে একটা নোটও দেবে। এটা পিএল অ্যাপ্রোভেশনে আসে না, এটা পার্টনারদের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, ঠিক আছে? তো এতগুলো স্টোরি পড়ার পর তোমরা আমাকে বলবে স্যার তো এইটুকুনি কি পরীক্ষা আসতে পারে? দেখো এক্সামিনার আমি নই, তো যে এক্সামিনার আছে সে কোশ্চেন ভেবে করে, তারা কোশ্চেন সবসময় করে যে আমাদের স্টুডেন্টরা যেন বেস্ট শেখে, তার জন্য একটা প্রেশার তৈরি হয় যে কোশ্চেন টাফ হবে, হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, তো আমরা তো শিখবো। তো বই যদি ঘাঁটি
আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা খুব ঝামেলার থাকে, যে স্যার আপনি বলেছেন যদি ডেট বলে দেয় ডেট অনুযায়ী ক্যালকুলেশন করব, ডেট না বলে 6 মাসের ক্যালকুলেশন করব। কিন্তু যদি ইচ মান্থ কনসেপ্ট বলে, কোয়ার্টার কনসেপ্ট বলে, এইগুলো কি জিনিস তো আমরা বুঝি না। ইচ মান্থ কনসেপ্ট, প্রতি মাসে টাকা নেওয়া। কোনো পার্টনার হচ্ছে প্রতি মাসে টাকা তুলছে, পার্টনার প্রতি মাসে ব্যবসা থেকে টাকা তুলছে, একটা মিনিমাম টাকা তুলেই যাচ্ছে। তার ক্ষেত্রে ড্রয়িংস কী করে ক্যালকুলেশন করবো? দেখো ওর ক্যালকুলেশন একটা বড়, এটা একটা অ্যাভারেজ প্রক্রিয়া বার করে। কিন্তু আমি বলি যে ক্যালকুলেশন করতে গেলে কি করবে, কোনো পার্টনার ইচ মান্থে 3 ভাবে টাকা তুলতে পারে। কেউ মাসের শুরুতে, যেটা হচ্ছে বিগিনিং অফ ইচ মান্থ বলে, কেউ হচ্ছে মাসের মিডিলে 15 তারিখ বা 16 তারিখ, যেটা মিডিল অফ ইচ মান্থ বলে। কোনো পার্টনার মান্থের এন্ডে, যেটা এন্ড অফ ইচ মান্থ বলে। কী করবো, ইচ মান্থ ড্রয়িংস ইন্টু করবো 12, মানে 12 বছরে কনভার্ট হলো। তারপরে যে ড্রয়িংসের ইন্টারেস্ট রেটটা বলে দেবে, ড্রয়িংস রেট ইন্টু ইন্টারেস্ট, তারপরে 6.5 ডিভাইডেড বাই 12। এবার ব্যাপারটা হচ্ছে যে এরকম ক্যালকুলেশন করবো, মনে রাখবো কী করে স্যার? তা সোজা করে নাও, ড্রয়িং অফ ইচ মান্থ। এগুলোকে মনে রাখাটা একটা অত্যন্ত বড় একটা ওজন্য factor। লিখে ওরা রাখতে মনে হবে। রাখবে কিভাবে? এই মাথার মধ্যে এতগুলো বিষয়, এই মনে রাখার বিষয়টা মানে ওদের কাছে সহজবোধ্য হবে কিভাবে? এটা একটা বড়, আমার মনে সহজবদ্ধ হচ্ছে। হওয়ার একটাই পলিসি যে এতগুলো রুল যে আমরা বলছি, তোমরা এগুলো একটা ডায়েরি নাও, খাতা নিও না, খাতা Note down কোথায় পড়ে করা থাকে দরকার ঠিক থাকে পড়েছে। না। চ্যাপ্টারের নাম লেখো, যেটা তোমাদের অসুবিধা। মানুষ আমরা কি করি, আমরা যেটা ভালো লাগে সেটা বেশি পড়ি, যেটা ভালো লাগে না সেটা আমরা একদম পড়ি সেটাকে না। অ্যাভয়েড করে যাই, নাই হ্যাঁ, পড়ি একদম। পরীক্ষার আগে যেহেতু এখন টেস্ট হয়ে গেছে স্বাভাবিক, তো এখন তোমাদের দরকার যে জিনিসটা আমরা পারি না সেটার উপর ফোকাস করতে। দেখো 6টা সাবজেক্টই আমাদের প্রিয়। আমরা যদি মনে করি না আমরা শুধু অ্যাকাউন্টেন্সি করবো, দেখো অনেক কলেজ বলে দেয় লেটার না পেলে অ্যাকাউন্টেন্সিতে মানে তোমরা কমার্সে ফর্ম ফিল আপই করতে পারবে না। ভালো ভালো কলেজ 450 আউট অফ 500 নিচ্ছে। একটা মিডিওকার কলেজগুলো নিচ্ছে কত, 425-এর ওপরে। 375 ওপরে না পেলে অনার্সই পায় না ঠিকঠাক কলেজে। 375 একদম ভালো কলেজ তো পাবেই না। তো স্টুডেন্টদের একটাই কথা যে ফার্স্ট ক্লাস পেলে, স্টার পেলে গার্জিয়ান খুশি হবে। পাশের বাড়ি কাকুকে বলতে পারে আমার ছেলে স্টার পেয়েছে, কিন্তু তোমাদের কিন্তু টার্নিং পয়েন্টে কোনো কাজেই লাগবে না। তোমাদের পড়াশোনাটা বেশি ভালো করে করতে হবে। 3 মাস তো এনাফ সময়, 3 মাসের স্টাডিগুলো করো। যারা যেই জায়গাগুলো পড়ছো না, বিশেষ করে অ্যাকাউন্টিং তো প্র্যাকটিসের একটা চ্যাপ্টার, প্র্যাকটিস করতে হয়। কিন্তু আমরা কি করি, প্র্যাকটিসটাই শুধু করি শুনে। কিন্তু অ্যাকাউন্টেন্স স্কোর করতে গেলে সবথেকে হচ্ছে MCQ SCQ। 80 মার্কসের কোশ্চেনে MCQ 36 মার্কস আসে। সকালবেলা ঘুম থেকে উঠে 10টা করে যদি আমরা কোশ্চেন মুখস্থ করি, 3 মাসে আমরা অনেক কোশ্চেন মুখস্থ করে নেব। আর যদি আমরা 36 মার্কস নিজেরা জানি, 36 যদি কেউ 30ও তুলতে পারি ঠান্ডা মাথায়, আর প্রজেক্টে যদি স্কুল একটা নাম্বার দেয় 15ই দিল, তোমরা 30, 15, 45 এমনিতেই তুলে ফেলেছো। এবং ছাকা একটা স্কোর করা যেতে ছাক্কা পারে, কোর্স, একদম ছাকা না। একদম। স্টুডেন্টদের সবসময় বলি তোমরা ভাবো হল কারেকশন করতে যাবো, কেউ বলবে কিছুটা মনে থাকবে, এইভাবে হয় না। বইয়ে MCQ SCQগুলো পড়তে হয়, খাতায় লিখতে হয়, বারবার আমাদের রিভিশন দিতে হয়। একটা দিন রাখো সানডে দিনটা রিভিশন দেওয়ার জন্য। এখন আর ওই সময় নেই যে করোনা আছে যে পড়াশোনাটা ঠিক করে করবো না, নম হয়ে যাবে। দেখো একটা কথা, এটা এডুকেশন পলিসি। তোমরা পড়াশোনা করবে না, কাজের চয়েস করে পারবে না। পড়াশোনা নাম্বার তোলার জন্য পরে এটা ঘুরে গেছে। এটা হচ্ছে কেউ চাকরি করবো কী করে, ওখানে টিকে থাকবো কী করে। চাকরি সোর্সেও পেতে পারে, অনেকে ঢুকিয়ে দিল, পরীক্ষা ইন্টারভিউ দিয়ে কেউ পেলো, কিন্তু ওখানে টিকে থাকবো কী করে। চাকরিতে টিকাতে তো হবে, প্রমোশন তো লাগবে, ইনক্রিমেন্ট তো লাগবে, তার জন্য তোমাদের নলেজ লাগবেই। তো সেক্ষেত্রে PLF প্রফেশন হচ্ছে একটা ভিত। যদি PLF প্রফেশনে কেউ না পারে, তার 10 নম্বরে অ্যাডমিশন রিটায়ারমেন্টও কেউ পারবে না। একই তো জিনিস, লিঙ্ক পার্টনারশিপের 6টা চাপা যে কটা জিনিস আছে, 5টা। একটা PLF প্রফেশন আছে, একটা অ্যাডমিশন অফ পার্টনার আছে, একটা রিটায়ারমেন্ট অফ পার্টনারশিপ আছে। রিটায়ারমেন্ট 10 আসবে, অ্যাডমিশন 6 আসবে, ধরে নাও। ডেট আমাদের সিলেবাস থেকে বাদ দিয়েছে, আগে ছিল করোনার জন্য। ডিসোলিউশন অফ পার্টনারশিপটা নেই, ওটা গ্র্যাজুয়েশনে আছে। তো মোটামুটি CBSE আইসি বোর্ডে ডিসোলিউশনটাও আছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নেই। তো প্রধানত আমাদের এই চ্যাপ্টারগুলো ভালো করে শিখতে হবে। তোমরা বলে স্যার 3টে চ্যাপ্টার করলে হয়ে যাবে, না, সাপোর্টে অনেক চ্যাপ্টার আছে। ভ্যালুয়েশন অফ গুডউইল, ট্রিটমেন্ট অফ গুডউইল, এই জায়গাগুলো আমাদের ভালো করে দেখতে হবে।
ট্রিটমেন্ট অফ গুডউইল তো অনেক রকম আছে। লোন দিয়ে করলে কী হয়, টাকা নিয়ে টাকা দিলে কি হবে, যদি প্রাইভেটে টাকা দিই তাহলে কি ট্রিটমেন্ট হতে পারে, অনেক আছে, 10-12 রকমের ট্রিটমেন্ট আছে। হিডেন গুডউইল, এগুলো পরীক্ষা আসতে পারে, এই জায়গাগুলো ফোকাস করি না আমরা। ক্যাপিটাল এমপ্লয়েড সম্পর্কে বুঝি না, টার্মসটা বুঝি, মুখস্থ করে দিই। ইন্ডিভিজুয়াল যে সোল প্রপার্টরশিপ আছে, ক্যাপিটাল এমপ্লয়েড কী, পার্টনারশিপে ক্যাপিটাল এমপ্লয়েড কী, কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল এমপ্লয়েড কী, জিনিসটা কী, অনেকে এটা বুঝি না, ওগুলো নোট করতে হবে। ট্রিটমেন্ট অফ গুডউইল আমরা মুখস্থ মতন রাখি। অনেকে তো জানে যে টাকা নিয়ে আসলে বাই প্রিমিয়াম ফর গুডউইল পার্টাস ক্যাপিটালে মেরে দেবো, অ্যাডমিশনে ভুল, ওটাকে জার্নাল প্রসেসে হয় না। এই জায়গাগুলোকে ধরো। হ্যাঁ, একটা ভয়ানক জিনিস আসতে পারে, পিএল অ্যাপ্রুভেশন প্র্যাকটিস করার পর পিএল অ্যাপ্রুভেশনের জার্নাল তোমাদের দিতে পারে 4 মার্কসে। দেখো, তোমরা গোল্ডেন রুল শিখেছো, আমি ধরে নিচ্ছি 11-এ, নাহলে কোনোদিনও 12-এ তো আসা যায় না। তো গোল্ডেন রুলের রুলস ছিল কি, যে এক্সপেন্স লস ডেবিট হবে, ইনকাম প্রফিট ক্রেডিট হবে, অ্যাসেট আসলে ডেবিট, অ্যাসেট চলে গেলে ক্রেডিট, গ্রহিতা হিসাব কার্ড ডেবিট, দাতা হিসাব কার্ড ক্রেডিট, এইভাবে হয়। কিন্তু জার্নাল প্রপার বলে একটা চ্যাপ্টার ছিল, ক্লোজিং এন্ট্রি তার মধ্যে একটা ছিল। তো পিএল অ্যাপ্রুভেশনের জার্নালটা কিন্তু হয় বেশি না, 6টা জার্নাল মনে রাখলে পিএল অ্যাপ্রুভেশনের জার্নালটা তোমরা খাতায় নামাতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। স্যার এক্সপেন্সেস ডেবিট, হ্যাঁ, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। স্যার এগুলো কি আমরা কোনোভাবে একটুখানি এক্সাম্পল দিয়ে এগুলো কি অবশ্যই, সহজ করে অবশ্যই, দিতে পারি, তাহলে ওদের জন্য অবশ্যই, বুঝতে আরো অবশ্যই। সুবিধা হবে? যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার স্যালারি আছে, পার্টনার স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, এগুলো সব এক্সপেন্সেস। তো এক্সপেন্সেসের জার্নাল কি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, তোমরা লিখেও রাখতে পারো। এবার ইনকাম কী হবে, উল্টো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম। তুমি বলবে স্যার ইনকামটা তো বুঝলাম, এক্সপেন্সেসটা ডেবিট হবে বুঝলাম, তাহলে পার্টনার্স ক্যাপিটালটা আপনি ডেবিট ক্রেডিট কীভাবে করলেন? এটা তো গোল্ডেন রুল না। দেখো, রেক্টিফিকেশন এরর শিখেছি, যে যা তাকে বাড়িয়ে দিতে গেলে তাই করতে হয়, কমাতে গেলে উল্টো। পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল এক প্রকারের লাইবিলিটি, ওটা ক্রেডিট ব্যালেন্স থাকে। ইন্টারেস্ট পার্টনারদের দিচ্ছি, ও লাইবিলিটি, ক্রেডিট ব্যালেন্স, ওকে আরও বাড়াতে গেলে আমি ওকে আরও ক্রেডিট করবো, তাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল করছি। ইনকাম কি আমাদের, পার্টনাররা দেবে, ওদের কমাবো, ওদের ভ্যালুটা কমানোর জন্য তা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িংস। এগুলো এক্সপেন্সেস আর ইনকামের জার্নাল গেল। এবার ক্লোজিং জার্নাল হয়। এক্সপেন্সেস ডেবিট কাটতে গেলে কী করবো, মুছতে গেলে কী করবো, টু ক্রেডিট করে দেবো, টু এক্সপেন্সেস বা টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু স্যালারি, ডেবিট কাকে করবো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো একটু যদি ঠিক করে বলি, তো প্রথম জার্নাল কি, একটা এক্সপেন্সেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, যে এক্সপেন্সেসটার নাম আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। ওটাকে কাটতে গেলে কী করবো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দুটো জার্নাল। ইনকামের জার্নাল কি, স্যার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম, ইনকাম ইন্টারেস্ট অন ড্রয়িংস বলছি আমি, তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটাকে কাটতে গেলে ডেবিট করবো। ফোর্থ জার্নাল ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস, তাহলে কী হবে, তো ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এক্সামিন দিয়ে। এইগুলো করার পর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটাকে ম্যাচ করবো। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট ব্যালেন্স যদি বেশি হয়, ডেবিট ব্যালেন্স কম হয়, নেট প্রফিট যোগ করার পর তাহলে প্রফিটের জার্নাল কী হয়, স্যার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, ক্লোজিং এন্ট্রি, প্রফিট ট্রান্সফার এন্ট্রি। লস হলে আমরা কি করি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। তো টোটাল চ্যাপ্টারটা এই কটা জিনিস সাধারণত থাকে। একটা কোয়ার্টার কনসেপ্টও থাকে, ওটা টাফ হয়ে যায়। কোয়ার্টার মানে অনেকে বলেন স্যার কোয়ার্টার কি, একটা বছরকে যদি হাতুড়ি দিয়ে মেরে দিই, যেটা সম্ভব নয়, টুকরো করে দিই, তো 4টে টুকরো হয়, আর 3টে মাসকে একটা কোয়ার্টার বলে। কোয়ার্টারে কেউ বিগিনিং অফ ইচ কোয়ার্টারের টাকা নেয়, কেউ এন্ড অফ ইচ কোয়ার্টারের টাকা উইথড্রন করে, কেউ মিডিল অফ ইচ কোয়ার্টারে করে। তো বিগিনিং, এন্ড, মিডিল যদি করতে হয়, বিগিনিং হলে 4টে শেপে ক্যালকুলেট করতে হয় আমাদের। প্রথম শেপে আমরা সারা বছর ইন্টারেস্ট করব, পরেরটা হচ্ছে বিগিনিং হলে 9 মাসের করব, তারপরটা 6 মাসের করব, তারপরে 3 মাসের করব। যদি এন্ড অফ ইচ কোয়ার্টার হয় তাহলে কী করব,
প্রথমটা 9 মাসের করবো কেন, এন্ডে করছে 3 মাস পরে নিচ্ছে, 9 মাসের হবে, 6 মাসের হবে, 3 মাসের হবে, লাস্টেরটা ক্যালকুলেট করি না কেন লাস্ট দিন নিচ্ছে। এবার আমাদের যদি মিডিল হয় তাহলে কি করব, 12 + 9 ওটাকে অ্যাভারেজ করে দিয়ে ওই অনুযায়ী আমরা ক্যালকুলেট করব। তো এই হচ্ছে টোটাল ডিসকাশন। আমাদের ডিসকাশনের মধ্যে অনেক কিছু আমরা শিখলাম, পার্টনারশিপ অ্যাক্ট শিখেছি, প্রসেস শিখেছি, অনেক কিছু ছোটো ছোটো জিনিস শিখেছি। বিশেষ করে আমাদের শিখতে হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আমাদের ঝামেলার, ঠিক আছে, বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস। তো এই টোটাল ডিসকাশনের প্রত্যেকটা পয়েন্টকে আমাদের নোটিফাই করে রাখতে হবে আমাদের ডায়েরিতে, বা অনেকে খাতা করে ভালো স্টুডেন্টরা। আর আমাদের এই ক্লাস ডিসকাশনে সবথেকে মাথা রাখবে এমসিকিউ আমরা স্কোর করতে পারি। ক্লাস ডিসকাশন ভালো করে শুনতে হয় সমস্ত টিচারের, যে এমসিকিউ কি তার রিলেটেড আছে। হ্যাঁ, যেমন পার্টনারদের মিনিমাম 2 জন। স্যার এখান থেকে মানে এই যে প্রফিট অ্যান্ড লস, এই এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা থেকে একদম মার্কস ধরে ধরে এমসিকিউ থেকে শুরু করে ব্রড কোশ্চেন যদি ধরি আমি, তাহলে সেখান থেকে কত মার্কস আসতে পারে? বা সব থেকে বড় কথা, এখানে স্টুডেন্টরা এখন একটা যেটা হয়েছে যে বাড়িতে থাকতে থাকতে মনে হচ্ছে যে একটা বোর ফিল করছে, পড়াশোনার সেই একাগ্রতাটা সে চলে গেছে, সেই জায়গা থেকে কনসেন্ট্রেট করা, এবং যদি কঠিন সাবজেক্ট হয় তাহলে তো ওদের কাছে আরও টাফ, কারণ সেটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন তারা, কিন্তু মার্কস তুলতে হবে। তো কোন কোন দিকগুলোতে তারা বিশেষ করে মনোযোগ দেবেন? ওই যেটা বললাম যে এমসিকিউ থেকে শুরু করে ব্রড কোশ্চেন, এই জায়গাটা একটু হাইলাইট করে দিন প্লিজ। দেখো, সবাই একটা ঠান্ডা মাথায় একটা কথা মাথায় রাখবে যে আমাদের যে সিলেবাসটা তৈরি, সিলেবাসের মধ্যে আমাদের কী নলেজ দিতে চেয়েছে। আমাদের নলেজ দিতে চেয়েছে পার্টনারশিপ আর কোম্পানি। 80 নম্বরের এক্সামে কোম্পানি থেকে 14 মার্কসের বেশি আসে অঙ্ক সাধারণত, আর পার্টনারশিপ থেকে 10 মার্কসের একটা কম্পালসারি, আচ্ছা, পিলার প্রশ্ন 4 মার্কস, একটা 6 মার্কসের কোশ্চেন আসে সাধারণত এগুলোই আসে। তো আমরা কি করতে পারি, আমাদের প্রথম মাথা রাখতে হয় আমার যে ক্লাস ডিসকাশনটা থাকে না, যে চ্যাপ্টার মেন চ্যাপ্টার স্কোর করা, পিলার প্রফেশন আমরা শিখবো, অ্যাডমিশন রিটায়ারমেন্ট আমরা শিখবো 3টে, ইস্যু অফ শেয়ার আমরা শিখব। যদি এইগুলো শিখি 4টে চ্যাপ্টার, প্রথম কথা কোনো স্টুডেন্ট সে ফেল করে না, ভালো নাম্বার 60% মার্কস এমনিতেই আসবে যদি 4টে চ্যাপ্টার ঠিক করে শিখি। তো আমাদের ব্যাকআপ প্ল্যান রেডি করতে হয়। যখন ক্লাস ডিসকাশন আমরা শিখবো, ওর থেকে আমাদের এমসিকিউ তৈরি হয়, তো ভালো কথা। তো এমসিকিউটা যদি আমরা চোখ বুলাই, তো এমসিকিউ মোটামুটি উঠে আসে 24 মার্কসে। আমাদের অঙ্কটাও রেডি হলো, সামসগুলো। ভয় থাকে এসিকিউ 12 মার্কসে, তো ওটা আমরা কী করি? দেখো, 12 মার্কসে যে এসিকিউটা থাকে না আমাদের, ওটা আমাদের মুখস্থ হতে চায় না, টিচাররা চায় অনেকটা বইয়ের হুবাহু হোক। তোমরা কী করো, ডেফিনেশনগুলোকে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড ডেফিনেশন হুবাহু পড়ো, আর বট কোশ্চেনে চলে যাও। বলে স্যার বট কোশ্চেনে কেন যাও? ব্যাকআপ প্ল্যান। ধরো কারুর সাপোজ একটা পরীক্ষা দিতে দিতে 4 মিনিট বাকি আছে, হতেই পারে হাত স্লো, সে অঙ্কটা নামাতে পারবে না, তার অল্টারনেটিভ একটা বট কোশ্চেন আছে থিওরি, তো সেটা লিখে আসি। যদি আমরা মোটামুটি 3টে পয়েন্টও লিখি, 3 নম্বর তো টিচার দেবে 4 মার্কসে, ঠিকঠাক করে যদি লিখি। তো বট কোশ্চেন কী বলবো, সমস্ত বট কোশ্চেন ফিচার্স, যেমন পার্টনারশিপ, পিএলআর প্রফেশন কী ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিট মানে চুক্তি, ওর বৈশিষ্ট্য, পার্থক্য, যে দুটো অ্যাক্ট আছে, ঠিক আছে, অসীম দায়যুক্ত পার্টনারশিপ, সাধারণ পার্টনারশিপ, যে পার্থক্য, ও যে লিমিটেশন মানে অসুবিধাগুলি, সেইগুলো। অসুবিধার মধ্যে কীরকম আছে, যেমন ধরো কেউ যদি রেজিস্ট্রেশন না করে তার অসুবিধা কী আছে, বলছে কেউ যদি রেজিস্ট্রেশন না করে, মানে এমনভাবে লিখেছে যে 100 টাকার ওপরে কোনো কেস করতে পারবে না কোনো পার্টনারশিপ ফার্ম। তারা অটোমেটিক লিখে বলছে কেউ যদি 1 লাখ টাকা মেরে দিয়ে চলে গেছে, টাকাটা না দিয়েছে, যেটাকে ব্যাড ডেপ্ট আমরা বলি, যদি ব্যাড ডেপ্ট করে দিয়ে চলে গেছে, তাহলে কেস করতে পারবো না। তাহলে আমরা কী করবো, আমরা রেজিস্টার করে নেবো পার্টনারশিপ অ্যাক্টে। তো সবাই রেজিস্টার অ্যাক্ট করে নেয়, ডিট করে নেয়। এইগুলো তুমি বলবে যে চুক্তির মধ্যে কী থাকবে, সিম্পল, আমরা পার্টনারশিপ করছি। 12 নম্বরের প্রশ্ন না না, এগুলো সব 4 মার্কস, এগুলো সব 4 মার্কস, 4টে মার্কস। নর্মাল কনসেপ্টে বলো, পার্টনারশিপ করছি, চুক্তিতে কী থাকবে? চুক্তিতে থাকবে পার্টনারশিপ ফার্মের নাম, ওর ঠিকানা থাকবে, নাম ঠিকানা একটা পয়েন্ট, ওটা আমরা লিখতেই পারি সাধারণ ভাষা পড়ে,
মানে একটু যদি টেকনিক্যালি একটুখানি 2 থেকে 3 বার রিডিং একটু মারলে এটা টেকনিক্যাল হয়ে সাউন্ড যাবে। হলে মানে আমার বলবো তাহলে এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে না গিয়ে এখান থেকে কিন্তু একটা একদম। ছাকা নাম্বার কিন্তু ক্যারি করা সম্ভব। আমাদের একদম, সময়টা হাতে ফুরিয়ে আসছে, একটুখানি একদম শেষ পর্যায়ে জানতে চাইবো যে আজকের অ্যাকাউন্টেন্সি এই চ্যাপ্টারগুলো থেকে, বিশেষ করে প্রফিট অ্যান্ড লস আজকে আপনি ক্লাসটা বোঝালেন, এখান থেকে কোন কোন জায়গাগুলো ওরা হয়তো একদম ভয় পায় বা আমি বলবো অ্যাভয়েড করে দেয়, যেগুলো কমন তো কমন থাকছে কিন্তু যেগুলো আমি হয়তো পড়ছি না এটা ভেবে যে এগুলো নাও আসতে পারে, কিন্তু এই নাও আসাটা কিন্তু অনেক সময় মনে হয় যে নাম্বার নেগেটিভ মার্কিং হতে পারে। এই জায়গাটা আমি একটু শেষ মুহূর্তে একটু জানবো। ব্যাপারটা হচ্ছে যে ওরা মনে করে অ্যাকচুয়ালি নাও আসার দিক থেকে ওরা কারেন্ট অ্যাকাউন্টের ইন্টারেস্ট ক্যালকুলেশনে ভয় পায়, যেটা একটু টাফ হয়ে যায়। ওরা নর্মালি পার্টনার্স ক্যাপিটাল শুনেছে ওর ইন্টারেস্ট আমি করে দেবো, কিন্তু কারেন্ট মানে এটা আসবে না ধরে নেওয়া হয়। হ্যাঁ সেম কোয়ার্টার কনসেপ্ট যেটা আমি বলছিলাম ওটাও ধরে নেওয়া হয় আসবে না, একটু কোশ্চেন টাফ হতেই পারে। ড্রয়িংস ইচ মান্থ কনসেপ্ট ওটা ভরে ভরে প্রতিবার দিয়েছে, তো আমরা ওটাকে বেশি প্র্যাকটিস করা দরকার আমাদের, ঠিক আছে। আমরা পার্টনারশিপে মনে করি যে প্রফিটই হবে, লসও হতে পারে, এটাকেও কনসেপ্টে নিয়ে যাওয়া উচিত। লোনের ক্ষেত্রে লোনের ইন্টারেস্ট সবসময় পিএল অ্যাপ্রোচের ডেবিট দিকে আসবে না, ক্রেডিট দিকেও আসতে পারে। আমি যেটা আগেই বুঝেছি, যদি আমি লোনটা দিয়ে থাকি পার্টনাররা, মানে ব্যবসা যদি পার্টনারদের দিয়ে থাকে লোন, আর এই সমস্তর উপরে ডিভিজেবল প্রফিট বা ডিস্ট্রিবিউশন প্রফিটটা সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়ে থাকে। বলে স্যার ডিভিজেবল প্রফিট ডিস্ট্রিবিউশন প্রফিট কি? সিম্পল, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করার পর যে ক্রেডিট দিকে আইটেম আছে তার থেকে ডেবিট দিকে আইটেম বিয়োগ দিলে যে প্রফিট দাঁড়ায়, ডিভিজেবল হোক ডিস্ট্রিবিউশন প্রফিট হোক সবই একই নাম, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ক্রেডিট দিকে যা আছে তাদেরকে ডেবিট দিক বিয়োগ করবে, এটা। আফটার চার্জিং কমিশন, বিফোর চার্জিং কমিশন। বিফোর চার্জিং মানে নর্মাল, আফটার চার্জিং মানে কি? আফটার চার্জিং কথার অর্থ যে রেটটা দেবে রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট, মানে কি 10% যদি বলে উপরে 10 নিচে 110, 5% বলে 5 উপরে নিচে 105, সেটা সেলসের উপর বলতে পারে, প্রফিটের উপরও বলতে পারে। এই জায়গাগুলোকে স্টুডেন্টরা খুব ভালো করে নজর দিয়ে দেখো, এইগুলোর উপরে ঘুরিয়ে কোশ্চেনগুলোই আসে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো তৈরি একদম। হবে আর কিছু বাইরে নেই সাধারণত, মানে যা আসবে তো চ্যাপ্টারের মধ্যে থেকে একদম। আসবে, চ্যাপ্টারের বাইরে তো কোনো প্রশ্ন আসবে না, হয়তো একটু না। ঘুরিয়ে দেওয়া হতে পারে। একই জিনিস একদম ঘুরিয়ে। শেষ লগ্নে আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করবো। অনেক সময় হয় না, মানে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, যেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট মনে করে যে আমি এই কোয়েশ্চেনটা খুব টাফ, এবং অনেকে সেটাকে আগে সময় শেষ করার আগে ওটাকেই আগে ধরে। তাতে কি হয়, জানা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন যেগুলো হয়তো আমি একটা ফুল মার্কস ক্যারি করতে পারতাম, সেগুলো একদম শেষ মুহূর্তে গিয়ে ধরি, তখন তো অনেকটা পিছিয়ে যাওয়া হয় এবং সেই ফলটা অনেকটা খারাপ হয়। একদম শেষ প্রশ্ন আমার এটাই আজকে। দেখো এটা ডিপেন্ড করছে একটা সাইকোলজিক্যালের মতন। ব্যাপারটা হচ্ছে আমরা যেটা সব থেকে বেশি ভালো প্র্যাকটিস করবো সেটা আগে করবো, ঠিক ঠিক আছে। আর যেটা টাফ সেটা মিডলে করবো, একবার মিলবো না ছেড়ে দেবো, তারপরে আমরা এগিয়ে যাবো, সময়টা নষ্ট করবো না। একদম। কেন আমরা আগে কেন করবো? প্রথম আমাদের ভয় থাকে আমরা পাস করবো কি না, যদি যেগুলো পারি যদি অ্যাটেন্ড করে দিয়েছি, যেমন এমসিকিউ এসিকিউ অ্যাটেন্ড করলাম, পাস তো এমনিতেই করে যাবো, দুটো কোশ্চেন আমরা করলে পাস করে গেছি, তারপরে আমরা চেষ্টা করবো যে আমরা নাম্বার কত ভালো তুলবো, ঠিক। তখন আমরা টাফ কোশ্চেনটা ধরি, বা বড় কোশ্চেনগুলো যেমন অ্যাডমিশন বা ডিটারমেন্ট থেকে 10 নম্বরে যে কোশ্চেন আসবে, ঠিক আছে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা টাফ হয়, সব থেকে একটু কঠিন কঠিন কোশ্চেন করে, যদি আমরা না আয়ত্ত থাকে লাস্টের দিকে করো, ক্যাশ ফ্লোর আগে বা পরে। বাট আমি মনে করবো যারা ক্যাশ ফ্লো ভালো প্র্যাকটিস করছে তারা ক্যাশ ফ্লো সবার আগে করো। যেটা আমার জানা, যেটা যেটা আমার সেটা আয়ত্তের মধ্যে সবার রয়েছে, first। সেটা আমি সবার আগে একদম। মার্কসটা ক্যারি করিনি। আমার মনে হয় এটা অনেক বেশি বুদ্ধিমত্তার কাজ একদম, হবে। হাতে একদম সময়টা ফুরিয়ে গিয়েছে, সময় বলছে এখানে থামতে হবে, তবে আমাদের ক্লাস কিন্তু চলবে। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র নিয়ে কথা বললাম, একটু জটিল, একটু ভয় ভয় লাগে বটে, কিন্তু এখন তার ভয় করলে চলবে না, কারণ একদম পরীক্ষা দোরগোড়ায়, হাতে যেটুকু সময় বাকি রয়েছে এই সময়টুকুকে অপচয় না করে, এবং বরং কোন কোন জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে যে এখনো একটু সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো আমার মনে হয় এখনই তোমরা কভার আপ করে ফেলো। আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, হাতে আর সময় নেই, এখানে থামতে হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য আমাদের অপেক্ষা থাকবে, আর তোমাদের জন্য অবশ্যই থাকছে এডুকেশন অনলাইন, একেবারে তোমাদের নিজেদের ক্লাস। এখানে আমি শুধু একটু তোমাদের সঙ্গে সহযোগিতা করতে আসি। আজকের সময় একদমই নেই, আবারও ফিরবো আগামীকাল ঠিক এই সময় আবার, কিন্তু এই চ্যানেলে আমরা হাজির হয়ে যাই। ততক্ষণের জন্য আজকের হিসাবশাস্ত্র যে যে দিকগুলো স্যার কিন্তু বলেন, সেগুলো তোমরা বিশেষ করে মনোযোগ দিয়ে পড়ো। সময়টা বলছে এখানে থামছি, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। আরও একবার আপনাকে ধন্যবাদ জানাবো, এখানে শেষ করছি। নমস্কার।